ইউটিউবের মতো প্ল্যাটফর্ম যেটা ফ্রি প্ল্যাটফর্ম, সেখানে আপনি ব্যাচেলরের নাম ধরে আপনি গালিগালাজ দেখিয়ে যাচ্ছেন। সেইটা থেকে আজকে অমি ভাই তো বাবা হয়েছে বেশ কয়েক মাস আগে। মানে আমি আমি মন থেকে চাই না, বাট আমার মনে হয় একদিন উনি রিয়েলাইজ করবেন, কারণ তার ছেলে যদি বা তার সন্তান যদি কখনো এই ধরনের কন্টেন্ট দেখে সময়ের আগে যদি গালিগালাজ শিখে যায়, এখন যারা নতুন আসতেছে তারা ধরেন যদি একটা ভালো মন নিয়েও আসে, কন্টিনিউয়াসলি এদের মাঝে থাকতে থাকতে এদের মাঝে একসময় মনে হয় যে ধরেন জোবানের সময় কেউ আসছে, সেও ধরেন বলবে যে না আমি জোবানকে বলবো না। হ্যাঁ, আবার হ্যাঁ, কেউ একজন বলবে যে আরে তৌসিফরে বললে যদি আমি ছোট হয়ে যাই, এটা হয়ে যাচ্ছে বারবার। তো ওরা তো লিগেসি থেকে শেখে, মানে একদম লিগেসি থেকে শেখে না। সো আপনি এই আপনি এই কি লিগেসি রেখে যাচ্ছেন? আপনার সিনিয়র হিসেবে কি লিগেসি রেখে যাচ্ছেন আপনার জুনিয়রদের জন্য? আপনি কি করে যাচ্ছেন? আপনি কি কোনদিন আপনি যদি না বলেন যে তোমার আমার মনে হয় যে তোমার একটু অ্যাক্টিং এর ক্লাসে ভর্তি হওয়া উচিত। তুমি এখানে করতে পারো। তাহলেই না আপনি সিনিয়র। ১০-১৫ বছর আগে শহীদুল ইসলাম খোকন ভাই এদের সমস্ত সিনেমা দেখে তিনি কিন্তু ভালো-মন্দ সব বলতেন। হুম, সব বলতেন। আমার এখনো মনে আছে উনি মাহফুজ আহমেদের একটা সিনেমা সম্ভবত সিনেমার নাম মনে হয় কপাল। এটা নিয়ে উনি কিন্তু একটা বিস্তারিত লেখা লিখছেন। উনি বেশ কয়েকটা নেগেটিভ পয়েন্ট আউট করেছিলেন এবং শেষে গিয়ে বলেছিলেন যে, "হইতে পারে এটা আমার ভালো লাগে নাই। কিন্তু আমি দেখলাম যে দর্শক সিনেমাটা দেখতেছে। তা আমি বলার কে? দর্শক যদি সিনেমা দেখে, দর্শক দেখুক। দর্শককে জাজ হুম, করতে দেন না। হুম, আমাকে হুম। যেটা দায়িত্ব দেওয়া হয়েছে আমি দায়িত্ব পালন করলাম।" মুকিত জাকারিয়া আমার সাথে একদিন কথা বলল, অমির প্রোডাকশন নিয়ে। তাকে নিয়ে কথা হচ্ছিল। তার কয়েকটা প্রোডাকশন পরে বন্ধ। আমার সাথে কেন মুকিত জাকারিয়া ব্যাচেলর পয়েন্ট নিয়ে বাজে কথা বলল। মুকিত ভাই আমারে বলল যে আমার তো কাম শেষ করে দিছেন। আমাকে কি হয়েছে? আপনার কি মন খারাপ? না, 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 আমি আর সাকিব ৪ টা শো করছি। কিন্তু এরপরে আমি তো সবগুলা চাইবো, কিন্তু চাওয়ার পর আমি বসায় জিজ্ঞাসা করব যে তুমি কেন ফ্যানদের স্টেটমেন্ট দাও না? তুমি কেন তোমার অ্যাডমিন পাতা জানে না, শোনে না, এরকম সাংবাদিক নামধারী পিআর কে অ্যাডমিন দিয়ে রাখছো? এগুলো আমি প্রশ্ন করব। সেই সুযোগটা ওই যে বললাম না যে আলোচনার মধ্যে থাকে। যখনই বলি কোনো পুরুষ অভিনেতাকে যে আপনার প্রিয় অভিনেতাকে, তখন ও আর বাংলাদেশের কাউকে খুঁজে পায় না। ও হতে পারে। পশ্চিমবঙ্গ, হলিউডে চলে যায়। সব, আর সব আর বলবে। তার সিনিয়রদের বলে, আর তার সমসাময়িক আর কাউরে না, ওই তখন সেরা। কারো এবং কথা বলে না। অভিনেত্রীর ক্ষেত্রে তো নাই, মানে আর ফেলো কলিগরা আর আর ভাইয়া এটা এত বলে না। একটা অসুস্থ প্র্যাকটিস, এটা এই যে আগের কাল থেকে শুরু সেটা বলে যাচ্ছে। এখন যারা নতুন আসতেছে তারা ধরেন যদি একটা ভালো মন নিয়েও আসে, কন্টিনিউয়াসলি এদের মাঝে থাকতে থাকতে এদের মাঝে একসময় মনে হয় যে ধরেন জোবানের সময় কেউ আসছে, সেও ধরেন বলবে যে না আমি জোবানকে বলবো না। হ্যাঁ, আবার হ্যাঁ, কেউ একজন বলবে যে আরে তৌসিফরে বললে যদি আমি ছোট হয়ে যাই, এটা হয়ে যাচ্ছে বারবার। তো ওরা তো লিগেসি থেকে শেখে, মানে একদম True. লিগেসি থেকে শেখে না। সো আপনি এই আপনি এই কি লিগেসি রেখে যাচ্ছেন? আপনার সিনিয়র হিসেবে কি লিগেসি রেখে যাচ্ছেন আপনার জুনিয়রদের জন্য? আপনি কি করে যাচ্ছেন? আপনি কি কোনদিন আপনি যদি না বলেন যে তোমার আমার মনে হয় যে তোমার একটু অ্যাক্টিং এর ক্লাসে ভর্তি হওয়া উচিত। তুমি এখানে করতে পারো। তাহলেই না আপনি সিনিয়র। হুম, 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 আপনি আপনার সময় খুব রাজত্ব করলেন। জুনিয়রদের একটু গালমন্দ বকাঝকা করে বা কোনো নাম না নিয়ে আপনি চলে গেলেন। তারাও আপনার পিছনে আপনার গালমন্দ করবে। পরবর্তীতে এরকমই রিপিট হতে থাকবে। তো আমরা কি এই চক্রেই ফেঁসে থাকবো? প্রিয় দর্শক, আসলে আমরা আলোচনা করি মূলত আমাদের একটা সমালোচনার জায়গা, কড়া সমালোচনার জায়গাটা হাজির থাকা উচিত, যেটা অনুপস্থিত বাংলাদেশে। বাংলাদেশে এত একদম। প্রচন্ড আলোচনা হয় কারণ মনিটাইজ পেজ, সরি টু সে, আবারও এটা কথা বলতে হচ্ছে, বাংলাদেশের সমস্ত গণমাধ্যম মনিটাইজ পেজ চালানোর জন্য উটের রেসের মতো, যে মিডল ইস্টে বাচ্চা ছেড়ে দেয় ওইরকম উটের রেসের মতো এক একটা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ছেড়ে দিচ্ছে যে তুই যা পারস এটা নিয়ে আনস, কিন্তু আমার মিলিয়ন ভিউ হওয়া লাগবে, ডলার জমানো লাগবে। এই অবস্থায় যাওয়ার পরে যেটা হইছে, যেটা হয়, সব তারকাকে তখন নমস্য বানায়, ভাই আপনি আমার টাকা দেন, আপনাকে আপনি কি ভালোবাসেন সেটা। আপনি তখন তাকে সমালোচনায় ফেলতে চান না। আর ফেললেও যেটা হয় খুব নোংরা পর্যায়ে, ওই উপর দিয়ে ক্যামেরা ধরা, একটু কোমর দেখানো, এগুলো দিয়ে যদি ডলার পাওয়া যায় সেইভাবে। কিন্তু ভালো আলোচনা, যে আমি যে প্রোডাক্টিভ আলোচনা, যে এই যে তারকাদের রাজনীতিতে আসা উচিত না, যে তারকাদের ফেক ভণ্ডামি, স্ট্রাগল বিক্রি করতে পারে না, আমরা মনে হবে যে আমরা খুব নেগেটিভ আলোচনা করছি, কিন্তু না। এই আলোচনাগুলো অনুপস্থিত বাংলাদেশে। ট্রু। রিভিউ হয় না বাংলাদেশে। এত কন্টেন্টের কড়া রিভিউ প্রকাশ হয় না কেন? আপনারা জানেন যে সেফ সাইডে খেলে কোন চ্যানেল আর এক নাটকের রিভিউ করবে না, ফিল্মের রিভিউ করবে না। ওই পরিচালক যদি পরের টক শোতে না আসে, ওই নায়িকা যদি আমার সময় না দেয়, আমি একটা অ্যাওয়ার্ড শো করি, ও যদি না আসে, না নাচে, তাহলে কি বিপদ। তো এই একটা ফান্ডার ভেতরে আমরা পড়ে গেছি। তাতে যেটা হয়েছে, তাতে আমরা যে যার জায়গা থেকে রাজা এবং যে যার মতো করে কোপায় যাচ্ছে, এবং সব সময় একটা আরামের জায়গা খুঁজছি। আমরা প্রায় শেষ দুটো প্রসঙ্গ নিয়ে একটু আলোচনা এবং করবো, ভাইয়া যেটা মানে আরেকটা কথা এড করতে চাই এখানে। ধরেন মানে কথাবার্তা শুনলে মনে হয় সবই ভালো, কোনো খারাপ কিছু হচ্ছে না, সব ভালো হচ্ছে, আমাদের সব ভালো হচ্ছে, সব ভালো। আর আপনি যে রিভিউর কথা বললেন, এই যে আজকে আমরা মেরিল প্রথম আলো নিয়ে একটা অংশ বললাম, একটা বিশাল অংশ বললাম, এই প্রথম আলোতে জাস্ট
10-15 বছর আগে শহীদুল ইসলাম খোকন ভাই ঈদের সমস্ত সিনেমা দেখে তিনি কিন্তু ভালো মন্দ সব বলতেন, হুম। সব বলতেন। আমার এখনো মনে আছে উনি মাহফুজ আহমেদের একটা সিনেমা সম্ভবত সিনেমার নাম মনে হয় কপাল, এটা নিয়ে উনি কিন্তু একটা বিস্তারিত লেখা লিখছেন। উনি বেশ কয়েকটা নেগেটিভ পয়েন্ট আউট করেছিলেন এবং শেষে গিয়ে বলেছিলেন যে হতে পারে এটা আমার ভালো লাগে না, কিন্তু আমি দেখলাম যে দর্শক সিনেমাটা দেখতেছে, তা আমি বলার কে? দর্শক যদি সিনেমা দেখে দর্শক দেখুক, দর্শককে জাজ হুম, করতে দেন না। হুম, আমি আমাকে হুম, যেটা দায়িত্ব দেওয়া হয়েছে আমি দায়িত্ব পালন করলাম। এই যে এতটুকু বোল্ড স্টেটমেন্ট বেশি না ভাই, আজ থেকে মাত্র 12-13 বছর আগেই কিন্তু ছাপা হয়ে হয়েছে। গেছে। এখন চিন্তা করেন। এখন আর নাই। আর তার চেয়ে বড় ব্যাপার, এই যে আপনি নাটকের কথা বলতেছেন ভাই, আপনি আমাকে একটা সত্যি কথা বলেন তো, পৃথিবীর আর কোন দেশে ঈদে 500-600 নাটক বানানো হয়? ওহ! এবং এই 500-600 বানানোর পরে পরের বছর নতুন করে আর কি দেওয়ার থাকবে? এই ঘুরে ফিরে তো একই গল্প। একসময় সেই গল্পে হয়তো আফজাল হোসেন ছিলেন, পরে মোশাররফ করিম আসছেন, এখন হয়তো তৌসিফ জোবান। আপনি আমাকে একটা গল্প বলতে পারবেন আলাদা, যে ২ জন নরনারীর প্রেম এর বাদে বা এর বাইরে কি এমন খুব আলাদা গল্প আমাদের গত ১০ বছরে কয়টা হয়েছে আমাদের YouTube এ? সেক্ষেত্রে আমি পৃথিবীর আর কোন দেশে ডিরেক্টরস গিল্ডে ৮০০ ডিরেক্টর আছে। এই ৮০০ জন কি আসলে ডিরেক্টর না ম্যানেজার? আপনি বলেন তো ভাইয়া। এই প্রশ্নগুলো যদি করতে থাকি না তাহলে তো বিপদ না, না। আসলে। ডিরেক্টর এরা আসলে আসছে কম খাটনিতে কম সময়ে টাকা কামাইতে। মানে এটা হ্যাঁ, স্থূল এটাই সত্য আসলে। এদের মধ্যে কোন রকম শিল্প চর্চা, শিল্পবোধ নাই। এরা দেখে যাচ্ছে কোন কনটেন্ট হিট হবে। আমার নাম দুলাভাই শালীকে নিয়ে ভেগে গেল, আমার শালী দুলাভাই, শালীর সাথে প্রেম এগুলো হোক অসুবিধা নাই। আমি আমি একটা নাটক দেখছি কয়েকদিন টাকা আগে, পাইলে হলো। দেখতেছিলাম ১০ মিনিট, বউয়ের চেয়ে শাশুড়ি দুষ্ট নাটকের নাম। আপনি দেখেন YouTube এ। আপনি যদি ১০ মিনিট সহ্য করতে পারেন আমাকে বইলেন। সো এগুলো চলছে এবং এগুলো নিয়ে সবচেয়ে বড় আক্ষেপের বিষয় কোন সিনিয়র আর্টিস্ট, কোন ফেলো কলিগ কোনো কিছু প্রতিবাদ করছে না। আমি নাম ধরে যখন অমির প্রোডাকশন নিয়ে আলোচনা করি, ব্যাচেলর পয়েন্ট যখন হিট হয়ে যায়, তারপর পরে কিন্তু দেখবো ব্যাচেলর পয়েন্টের মতো প্রচুর কন্টেন্ট বানানো শুরু করে অন্যান্যরা। ল্যান্ডমার্ক তৈরি হয়েছে। এজন্য আমি বারবার এটা আমাদেরই গল্প, যদিও পাকিস্তানি সিরিজ অ্যাডাপ্ট হলেও আমি খুবই প্রশংসা করেছি বারবার যে এই যে মোটিভটা চেঞ্জ করার জন্য রাজ একটা উদ্যোগ নিছে। এটা খুব ভালো অবশ্যই কাজ করেছে, খুব এটা ভালো কাজ দারুণ করেছে। কাজ করছে। কারণ এরপরে হয়তো আগামী ২ বছর এটার মতো করে বানানোর অনেকের চেষ্টা করবে যে না এরকম ইমোশনাল গল্পেও মানুষকে টাচ করা যায়। কিন্তু একটা বাজে জিনিস যখন ভাইরাল হয়ে যায়, জনপ্রিয়তা পায়, তাকে স্ট্যান্ডার্ড ধরে নেই। দেখলাম যে কেউই কোনো কথা বলে না। মুকিত জাকারিয়া আমার সাথে একদিন কথা বললো অমির প্রোডাকশন নিয়ে, বন্ধ আমার সাথে কেন মুকিত জাকারিয়া ব্যাচেলর পয়েন্ট নিয়ে বাজে কথা বললো। মুকিত ভাই আমার বললো যে আমার তো কাম শেষ করে দিচ্ছেন, আমাকে কি হয়েছে, আপনার কি মন খারাপ? না 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 মন খারাপ না। মানে কতটা ক্রুয়েল আমরা দেখো। এবং আমি সাথে সাথে অমির অফিসে গেছিলাম, আজকে বলি অমির অফিসে যাওয়ার পর আমাকে প্রশ্ন করছে, আপনি ইনবক্সে অনেককে বলেন যে এটা খারাপ, তুমি আমার সাথে সময় চাওয়া মানে এই না যে আমাকে আমি তোয়াজ করতেছি, তুমি তুমি এগুলো ফেস করো যে তুমি কেন করতেছো। ট্রু, ট্রু। কেন আমি করতেছেন আপনি? আপনি একটা দায়বদ্ধ। আপনি একটা বানাচ্ছেন, আপনি এসব কি বানাচ্ছেন? আমি এটা প্রশ্ন তুলবো না? বলে না ওই ভাই আপনি শাকিব খানের শিডিউল পান না তো, শাকিব খান না না শাকিব খানকে আমি প্রতি বছরই চাই কারণ ও তো পপুলার। আমি আর শাকিব 4টা শো করছি, তারপর আমি বসায় জিজ্ঞাসা করব যে তুমি কেন ফ্যানদের একটা স্টেটমেন্ট দাও না, তুমি কেন তোমার অ্যাডমিন জানে না শোনে না এরকম সাংবাদিক নামধারী পিআর কে অ্যাডমিন দিয়ে রাখছো। এগুলো আমি প্রশ্ন করব, সেই সুযোগটা ওই যে বললাম না যে আলোচনার মধ্যে থাকে। একইভাবে এই মোটিভ সমাজে যখন কোনো কিছু খারাপের নিদর্শন তৈরি হয় আমার মনে হয় সাথে সাথে ওইটার একটা অনুকরণ শুরু হয়ে যায়। সবসময়, সবসময়। এবং এইটা আমাদেরকে আরো আস্তে, আস্তে পিছিয়ে দেয় এবং এই দায়ভারটা আমরা নিতে চাই না। আজকে এবং আপনি আপনি যখন একটা YouTube এর মতো প্ল্যাটফর্ম, যেটা ফ্রি প্ল্যাটফর্ম, সেখানে আপনি ব্যাচেলরের নাম ধরে আপনি গালিগালাজ দেখিয়ে যাচ্ছেন, সেইটা থেকে আজকে অমি ভাই তো বাবা হইছে বেশ কয়েক মাস আগে। মানে আমি আমি মন থেকে চাই না, বাট আমার মনে হয় একদিন উনি রিয়েলাইজ করবেন, কারণ তার ছেলে যদি বা তার সন্তান যদি কখনো এই ধরনের কন্টেন্ট দেখে সময়ের আগে যদি গালিগালাজ শিখে যায়, আমার মনে হয় হয়তো তিনি তখন রিয়েলাইজ করবেন যে আমি কি ভুল করে আসছি আসলে। এই যে ভাই আমরা সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে নিয়ে এত কথাবার্তা বলি, এনিমেল, আপনি কি জানেন এনিমেলের একটা আলাদা ভার্সন করছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার ছেলের জন্য? তার ছেলে বয়স ১০ বছর, যেখানে কোনো গালিগালাজ নাই এবং যেখানে খুব এক্সপ্রেসিভ সিন গুলো সে কেটে দিছে। ও তাই তৃপ্তি নাকি? জিমনি যে সিনে জি সে কেটে দিছে, তার ছেলের জন্য সে আলাদা ভার্সন করছে। তো তখন কিন্তু তাকে ইন্ডিয়ার লোকজন ধুয়ে ফেলছে যে বাহ, পুরা দেশের মানুষকে অসুস্থ করে তুমি নিজের ছেলের জন্য খুব ভালো জিনিস বানাইছো এখন, তাই না? এবং তখন সে কোনো রিপ্লাই ছিল না তার জন্য। ওই জায়গায় সে কিন্তু কেটে দিছে। তার মানে কি তার মনে কিন্তু পাপ বোধ আছে। সে বুঝতে পারছে আমি জিনিসটা ইয়ে করি না, ব্যবসার জন্য খালি বানাইছি। শখ ভ্যালু দিছি, মারামারি কাটাকাটি দেখাইছি। কিন্তু নিজের ছেলে যখন হয়েছে তখন নিজের ছেলের জন্য কিন্তু সে আবার ওইসব সিন রাখে নাই। সে ওইসব সিন বাদ দিয়ে আলাদা একটা সিনেমা, ওই আলাদা কাট, সেটা সে তার ছেলেকে দেখাইছে। তো কি আপনি ভয়ানক। পুরো সমাজের চিন্তা আপনি করবেন না, নিজের ভাষার চিন্তা আপনি করবেন। তো আপনি তো আপনাকে তো শিল্পী বলা উচিত। আপনি কেমন নির্মাতা? ওই যে আপনি তো রাজনীতিবিদদের মতো, যে রাজনীতিবিদদের ছেলেদের হ্যাঁ, যে বাইরে পাঠায় দেয় নিজেদের
দেশের ছেলেদের যে করা হয়। নিজের দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি কোনো ইয়া নাই। তো আপনি এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড আপনি কেমন হবে? আপনি ব্যাচেলর নিয়ে কাজ করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু ব্যাচেলরদের আসল যে স্ট্রাগল, আপনি কি সেটা কখনো বুঝাতে পারছেন? আপনার Nothing, শুধুমাত্র no হচ্ছে কি message, তারা একসাথে থাকতেছে, কোন no একটা মেয়ে message. ক্যারেক্টার আসতেছে, সেটা নিয়ে কি হচ্ছে, ডবল মিনিং ডায়ালগ বিভিন্ন এলাকা ধরে, বরিশাল, নোয়াখালী এসব ধরে এসব ডায়ালগ, যেটা ইচ্ছে মতো, মানে এর বাইরে তো আমি তো আর কিছু দেখি না। আমি সিজন 1 টা অনেক কষ্টে দেখছি, মোটামুটি ছিল। কিন্তু এরপর থেকে আমি আর নতুন তেমন কিছু দেখতেছি না। Nothing. তো এবং সেখানে তো এটা নাই। আপনি তো এটা ধরতে পারতেছেন না। ব্যাচেলর নিয়ে কিন্তু ভারতে টিভিএফও কাজ করে। কিন্তু তাদের কাছে ডেপথ দেখেন এবং তাদেরটা কিন্তু জনপ্রিয়। আমি আবার হয়তো বলবে যে ভাই আপনারটা করলে ভাই ঘুম আসবে, দর্শক দেখবে না। না, ওদেরটা লাখ লাখ দর্শক দেখতেছে। হুম, ওদের রাইটিং দেখেন আপনি। ওরা কি সব মজার মজার ডায়লগ দেয়। টিভিএফ আজকে নেটফ্লিক্স এর সাথে সিরিজ বানায়, অ্যামাজনের সাথে পঞ্চায়েত বানায়, টিভিএফ এর লোকজন। এবং ওখানে যাওয়ার পরও তারা ইউটিউব ছাড়ে নাই। এখনো প্রতি মাসে ইউটিউবে নিয়ম করে তারা সিরিজ দেয়। তা আমাদের এই অবস্থা কি? আমাদের কি অবস্থা? সেটাই, মানে পঞ্চায়েত দেখলেই তো মনে হয় যে দেখো কি সরল একটা গল্প এবং কোন রকম এবং অশ্লীলতা ভাই নাই। দেখলে মনে হয় আমার বাংলাদেশে কোন একটা গ্রামের গল্প, কিন্তু আমি বলতে পারতেছি না, আরেক দেশ বলতে বলে পারছি, আরো ফেলতেছে। দেশ বলে বলছে একদম। এটাই মনে হয় যে আমি জিজ্ঞাসা করি, মানে আমার কয়েকজন জিজ্ঞাসা করছি যে এরকম একটা বানাতে পারেন না, মানে এত মেধা সংকট, মানে দরকার হলে হরলিক্স বুস্ট টুস্ট খান। হ্যাঁ, আমি কিন্তু আমি ভাইয়া এটা শুধু হরলিক বুঝ না। আমি ভাইয়া যে কোনো কন্টেন্ট দেখলে আমার একটা মানে বদ অভ্যাস বলতে পারেন। আমি সবার আগে রাইটার আর ডিরেক্টরের ইন্টারভিউ দেখি, আমার যদি ভালো লাগে যে ওইটা কেমনে বানাইছে এটা আমার জানতে হবে। এটা যে ডিরেক্টর, তাকে জিজ্ঞেস করছে যে আপনি মানে গ্রামের আমরা অনেক কন্টেন্ট দিচ্ছি, কিন্তু আপনারটা দেখে মনে হচ্ছে যে গ্রামের রিয়েল পিপল একদম এরকমই হয়, এরকম হিংসা, এরকম আবার হাসি খুশি 2 দিন পর মিলে যায়, এটা কিভাবে ধরলেন? কয় ভাই এটা ক্রেডিট আমার বাবা মায়ের। বলছে বাবা মায়ের মানে বুঝলাম না, বানাইছেন তো আপনি। কয় না, হুম, ছোটবেলায় আমার যখন স্কুল ছুটি হইতো 2 মাসের জন্য বা 2.5 মাসের জন্য, গরমের ছুটি, প্রতিবার আমার বাবা মা আমাকে গ্রামে নিয়ে ওই 2 মাস পুরোটা গ্রামে থাকতাম। এবং ভাই বিশ্বাস করেন আমি তখন যেসব ক্যারেক্টার দেখছি, আমি এরকম একটা মানে এই পঞ্চায়েত প্রধান দেখছিলাম, আমি তাকে নিয়ে লিখছি। তবে আপনার তো দেখতে হবে, কিন্তু আপনি তো হুম, এফডিসি থেকে ছাড়া বাইরে হন না, আপনি তো নিকেতন বাইরে। ছাড়া বাইরে হন না। তা আপনি দেখবেন কেন? আপনি লিখবেন কি আর? আপনি তো গান মানেই বুঝেন যে ভাই আমার সুইজারল্যান্ডে শুটিং করতে হবে, তাহলে আপনি কেমনে? আপনি ক্যারেক্টারটা তো দেখতে হবে ভাই। হুমায়ুন হুম, আহমেদকে নিয়ে চাই যে আপনি এত কথা বলেন আপনার শোতে, হুমায়ুন আহমেদের কনসেপ্ট যে বারবার আসে, একটা লোক ময়মনসিংহে থাকছে, নেত্রকোনায় থাকছে, বিদেশে পিএইচডি করছে, সে ঢাকায় থাকছে, সে মুক্তিযুদ্ধ দেখছে, সে তার ছোট ভাইদের দেখছে, সে অভাব দেখছে, সে প্রচুর টাকা পয়সা দেখছে, সে নুহাস পল্লী দেখছে। তাহলে তার লেখা কেন ভ্যারাইটি, হবে না? আপনি বলেন তো, তার তো ভ্যারাইটি। সারা জীবন ক্যারেক্টার। আর আপনি নিজেকে আটকায় ফেলছেন আপনার স্টুডিওর মধ্যে। আপনি এর বাইরে আপনি কথা বলেন না, আপনার নিজের ফ্যান বেজের বাইরে আপনি যান না, আপনার পরিচিত সাংবাদিকের বাইরে আপনি নিউজ করান না। আবার আপনি আশা করতেছেন আপনার কন্টেন্ট ভালো হবে। আপনি কিভাবে আশা করেন ভাই? দারুণ, সত্যি আজকের আপনি যেহেতু ভাই আপনি যেহেতু পঞ্চায়েত দেখছেন, আমি আপনাকে আরেকটা সিরিজ সাজেস্ট করি। হুম, সেটা হচ্ছে নেটফ্লিক্সে, সিরিজটার নাম হচ্ছে কালাপানি। কালাপানি দেখছি। দেখতেন? দুর্দান্ত। হ্যাঁ, অথেন্টিক একটা সিরিজ মনে হয়েছে। আনবিলিভেবল। এবং এটা কিন্তু ভাই টিভিএফ এর মেকার যারা তারা বানাইছে। তাই না? একই টিম? তারা বানাইছে, হ্যাঁ। তারা টিভিএফ আচ্ছা। থেকে বের হয়ে নিজেদের একটা প্রোডাকশন হাউস দিছে যার নাম হচ্ছে পোশাম্পা। ওইখান থেকে তারা বানাইছে। এবং এইটাতে কিন্তু আপনি কালাপানি যে খেয়াল করে একটা দেখবেন, রিসোর্টে আসে ফ্যামিলি, তারপর থেকে না শুরু হয় না গল্পটা? কালাপানিতে একটা ওই যে পানিতে একটা ভাইরাস ছড়িয়ে যায়। আরে ছড়ে হইতো, মানে একটা ফ্যামিলি আসে, ওইটাই। তারপর হ্যাঁ, থেকে, হ্যাঁ, হ্যাঁ, আসে। ওটা ট্রু, অদ্ভুত। হ্যাঁ, ওইটাই। এবং এইটাতে ভাইয়া খেয়াল করে দেখবেন সেই অর্থে কিন্তু কোনো পপুলার স্টার আর্টিস্ট নাই। না। হুম, এবং একজন আছে ওই যে মোনা সিং, সে কিন্তু ফার্স্ট এপিসোডে মারা যায়, ডাক্তার থাকে। মারা যায়, অথচ রাইট। এই সিরিজকে কোথায় টেনে নিয়ে গেছে এবং প্রতিটা ক্যারেক্টারকে কি জায়গা দিচ্ছে, কি পরিমাণ পড়াশোনা, কি পরিমাণ রিসার্চ থাকলে এই জিনিস বানানো সম্ভব। তো মানুষ দেখছে না, এটা পাগলের মতো দেখছে মানুষ। সো আজকের রিকমেন্ডেশনে আমরা পঞ্চায়েত যদি না দেখে থাকেন, পঞ্চায়েত আর কালাপানি দেখতে পারেন।